সূত্র। তো আমার কাছে ইসাকের বই আছে, ইসাকের বই অনুসারে আমি আগাচ্ছি। প্রথমে আসি, প্রথম সূত্র RT সমান R0 প্লাস 1 প্লাস আলফা টি। তো RT সমান R0 1 প্লাস আলফা টি, এটা হলো যে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক। তো একটা জিনিস সবসময় মনে রাখবা, তাপমাত্রা যত বৃদ্ধি পাবে রোদের মানটাও তত বৃদ্ধি পাবে। তো এটা আসলে আমরা ডিরেক্ট সমানুপাতিক আকারে বলতে পারবো না, কারণ সূত্রটা এরকম দাঁড়ায়। তো সমানুপাতিক আকারে না, মানে বৃদ্ধি পাবে ঠিক আছে, বাট যেটাকে সমানুপাতিক আকারে সোজা উঠতে থাকবে এরকম কিছু বলতে পারবো না, ঠিক আছে। তো এই হিসাবে এখানে RT সমান R0 1 প্লাস আলফা টি, এটা দিয়ে প্রকাশ করতেছে রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক। এখন টি, এখানে টিটা হলো তাপমাত্রা, তবে টিটা অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সাধারণত আমরা তাপমাত্রা বললে ক্যালভিনে বলি, যে সবসময় কনভার্ট করে ক্যালভিনে নিয়ে যাওয়া, বাট এই অঙ্কের ক্ষেত্রে সবসময় তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর টিটা কী জিনিস, R0টা কী জিনিস, এটা লিখে রাখতে পারো। RT মানে হলো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ, আর R0 বা R0টা হলো যায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ। একটা হলো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ। তো অবশ্যই আমাকে যদি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ জানতে চায়, তো সেক্ষেত্রে আমরা মান বসাই দিলে R45 হবে আর কি, কারণ আমি বলছি টি ডিগ্রিটা তাপমাত্রার রোদ, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ, তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস মানে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ, R45 ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি। তো টি মানে তো বললাম 45 ডিগ্রি সেলসিয়াস, আর R0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ, ওটা অবশ্যই দেয়া থাকবে, ঠিক আছে। আর লাস্ট হলো যে আলফা, আলফাটা হলো রোদের তাপমাত্রা গুণাঙ্ক। এটা দিয়ে একটু মেডিকেলে বেশি আসে, রোদের তাপমাত্রা গুণাঙ্ক। তো রোদের তাপমাত্রা গুণাঙ্কটা কি জিনিস, এটা হলো যে রোদটা কি দিয়ে তৈরি, এটা কি লোহা দিয়ে তৈরি, না নিকেল দিয়ে তৈরি, না তামা দিয়ে তৈরি, ওইটার উপর ভিত্তি করে এটা একটা ধ্রুবক মান। মনে করো লোহা দিয়ে তৈরি সব রোদের আলফার মান সবসময় সেম থাকবে, যা আছে তাই থাকবে, ঠিক আছে। মনে করো 5ই থাকবে। তো এই রোদের তাপমাত্রা গুণাঙ্কটা দেয়া থাকবে অবশ্যই তোমাকে প্রশ্নে অঙ্ক করার ক্ষেত্রে। আর মেডিকেলের ক্ষেত্রে সেটা মুখস্থটা আসে, মানে নিচের কোনটি লোহার জন্য, নিচের কোনটি তামার জন্য, এগুলো আসে, ঠিক আছে। আর আলফার মান এখানে বসাই দিবা, তোমাদের অঙ্ক মিলে যাবে। এখান থেকে তেমন কঠিন কোনো অঙ্ক আসে না, তো সূত্র দিবা, অঙ্ক মিলবে। এরপরে আছে আমার এখানে তাপীয় ক্রিয়া, জুলের তাপীয় ক্রিয়া। আচ্ছা, জুলের তাপীয় ক্রিয়া নিয়ে একটু বলি। জুলের তাপীয় ক্রিয়া মানে হলো, এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে বিদ্যুৎ শক্তি যে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এটাকে আসলে আমরা বলি যে জুলের তাপীয় ক্রিয়া। তো এটা এরকম বলতে পারো, কোনো একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে অবশ্যই সেখানে তাপ উৎপন্ন হবে। এখন কী পরিমাণ তাপ শক্তিটা উৎপন্ন হইল, বা বিদ্যুৎ শক্তি কীভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, বা তারটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত হচ্ছে, এই জিনিসগুলো বের করার জন্য তোমার জুলের তাপীয় সূত্রটা লাগবে। তো জুলের তাপীয় সূত্র একদম সোজা, বিদ্যুৎ শক্তি সমান তাপ শক্তি। তো তাপ শক্তির আমি প্রথমেই বলছি একটাই সূত্র, এমএস ডেলটিটা, আর বরফ বা বাষ্পের ক্ষেত্রে আরেকটা সূত্র এমএলএফ এমএলভি। বাট এখানে বরফ বা বাষ্প কখনো বলে না, সবসময় পানি বলে বা অন্য কিছু বলতে পারে। তো এক্ষেত্রে সবসময় এমএস ডেলটিটা সূত্রটাই ইউজ হয়। তো তোমরা ডাব্লিউ সমান এইচ লিখতে পারো। তো এখানে এইচ মানে হলো তাপ শক্তিটা, এমএস ডেলটিটা, আর ডাব্লিউ মানে হলো বিদ্যুৎ শক্তি। এখন বিদ্যুৎ শক্তির কয়েকটা সূত্র আছে, আমি লিখতেছি। ডাব্লিউ সমান আই স্কোয়ার আর টি, ডাব্লিউ সমান ভিআইটি, আর ডাব্লিউ সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এখন বেশিরভাগ সময় এই সূত্রটা ইউজ হয়, প্রথমটা একটু ইউজ হয়, কারণ বেশিরভাগ সময় প্রবাহটা জানতে চায়। তো ওই হিসাবে তোমরা এটা করবা। ভিআইটি কিন্তু এটা ভিআইটি। আচ্ছা, এখানে সবার পরিচয়গুলো আশা করি জানো। আই মানে তড়িৎ প্রবাহ, আর মানে রোধ, টি মানে সময়, আর তো কে, বি মানে ভোল্টেজ, বিয়োগ পার্থক্য। তো এখন তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করে তুমি সূত্রটা দিতে হবে। ডাব্লিউ সমান এইচ, মনে করো তোমার কাছে
রোধের মানটা দিয়ে দিচ্ছে, আই এর মানটা জানতে চাচ্ছে। তো তুমি যদি আই স্কোয়ার আর টিটা বসাও তাহলে ইজিলি বের হয়ে যাচ্ছে তোমার কত আসে আর কি। আচ্ছা হ্যাঁ, ডাব্লিউ সমান পিটি একটা সূত্র আছে, ওইটাও ইউজ হতে পারে। ডাব্লিউ সমান পিটি, মেন কথা হলো ডাব্লিউ সমান পিটি থেকে এই সূত্রগুলো আসছে, ঠিক আছে। তো যখন যে সূত্রই দেখ, তোমরা ওই হিসাব করে এত সময় এম এস ডেলটিটা বসাই দিবা, শেষ। আর এখানে এম মানি ভর, এস মানি হলো আপেক্ষিক তাপ, পানির জন্য 4200 সবসময় মনে রাখবা। আর ডেল থিটা মানে কতটুকু তাপমাত্রা বাড়ছে, 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, যতটুকুই বাড়ো সেটাই আনসার। এবার পি এর সূত্রগুলো একটু মনে রাখো। পি এর সূত্রগুলো আসে, পি মানে হলো ক্ষমতা, যে কোনো ক্ষমতার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে, ক্ষমতার কারণে ভোল্টেজ বেশি হয়। তো ক্ষমতা বের করতে বলে অনেক সময়, তাহলে পি সমান আই স্কোয়ার আর, ক্ষমতার সূত্রগুলো সোজা, ভিআই, যখন যেটা ইউজ করা লাগে বা লাগবে সেটা ইউজ করবো, ঠিক আছে। দেখো ডাব্লিউর সাথে ক্ষমতার একটা সম্পর্ক আছে, তোমরা দেখলে খেয়াল করো, শুধু টিটা বাদ দিলেই তুমি ক্ষমতার সূত্রটা পাই যাবো। শুধু টিটা বাদ দাও, ক্ষমতার সূত্রটা চলে আসতেছে, পি আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার আর, পি সমান ভিআই বিআই, পি সমান ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার আর। তো ধর্ম ক্ষমতার কাজের সূত্র প্রায় সেম, বা শক্তির সূত্র প্রায় সেম, শুধু টি দিয়ে গুণ দেয়া ভাগ দেয়া আর কি। তো এটাই। এখন আসো ক্ষমতা দিয়ে আসলে আমাদের বেশি কী জানতে চায়, এটা তো একটা আছে, একটা টাইপের অঙ্ক বা এরকম আছে। এছাড়া আরও একটা জিনিস জানতে চাই এখানে, বিদ্যুৎ শক্তি নির্ণয়, মানে ওই যে আমরা যেটাকে বলি কারেন্ট বিল, বা কত টাকা কারেন্ট বিল আসছে ওইটা। তো ওগুলো আসে, ছোটোখাটো অঙ্ক দিয়ে দেয়, সোজা অঙ্ক, সেজন্য বলতেছি আর কি। মনে করো তোমার কাছে জানতে চাইছে যে কত টাকা কারেন্ট বিল আসছে, বা এরকম এরকম আমরা লাইট জ্বালাইছি কত টাকা। তো তোমার এই যে আমরা কারেন্ট বিলটা হিসাব করি সেটা আসলে ডাব্লিউ দিয়ে হিসাব করি, মানে কাজটা বের করি, বা শক্তি যেটাই বলো, বিদ্যুৎ শক্তিটা বের করি। বিদ্যুৎ শক্তিটা বের করার পরে ওইটাকে আমরা ইউনিটে কনভার্ট করি, এরপরে টাকা দিয়ে গুণ করলে চলে আসে। মনে করো আমি প্রথমেই বলে দিই, 1 ইউনিট বিদ্যুৎ শক্তির দাম হলো, যে মনে করো 5 টাকা, সাপোজ 1 ইউনিট বিদ্যুৎ শক্তির দাম হলো 5 টাকা। এখন আমার কাছে জানতে চাইছে, আমার লাইট দিলাম, লাইটটা কতক্ষণ জ্বালাইলাম, জ্বালানোর ফলে আমার বিদ্যুৎ শক্তি বা কত টাকা বিল আসছে। তো এখানে ডাব্লিউ সমান সবসময় পিটি ইউজ করবা। তো ডাব্লিউ সমান পিটি ইউজ করবা, তবে একটা জিনিস এখানে সবসময় মনে রাখবা, 1 ইউনিট সমান, এটা একটু মনে রাখো, 1 ইউনিট সমান হলো 1 kWh। 1 ইউনিট সমান 1 kWh, মানে কিলোওয়াট ঘন্টা। তাইলে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু একটা শক্তির একক, মানে কিলোওয়াট ঘন্টা। কেন বলতেছি দেখো, কিলোওয়াটটা হলো ক্ষমতার একক, আর এইচটা আওয়ারটা মানে হলো যে সময়ের একক। তো ক্ষমতাকে যদি তুমি সময় দিয়ে গুণ করো, যে জিনিসটা পাও এটা হলো শক্তি, বিদ্যুৎ শক্তি। তাহলে অবশ্যই কিলোওয়াট ঘন্টা এটা একটা শক্তির একক বা কাজের একক, এটা কখনোই ক্ষমতার একক না। তো এই যে কিলোওয়াট ঘন্টা, যেহেতু আমাকে ইউনিটে আমার বিলটা বের করতে হবে, তাহলে অবশ্যই আমার এককটা সবসময় কিলোওয়াট ঘন্টায় থাকতে হবে, নাহলে আমি কনভার্ট করতে পারবো না। এখন কিলোওয়াট ঘন্টায় যদি আমি রাখতে চাই, আমার পি যেটা আছে এটা সবসময় না, শুধু শুধু বিদ্যুৎ বিলের জন্য। যদি আমার ক্ষমতাটা আমি চিন্তা করি, যে বিদ্যুৎ ক্ষমতাটা মনে করো আমাকে দিছে 100 ওয়াট, তো তুমি এখানে 100 ওয়াটটা বসাবা না, এখানে বসাবা 100 ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করার পর তারপর বসাবা। মনে করো 100 ওয়াটকে যদি তুমি কিলোওয়াটে কনভার্ট করো, 0.1 কিলোওয়াট, তুমি 0.1 কিলোওয়াট এখানে বসাবো। এবার আসো, তোমাকে টাইম দেওয়া আছে সাপোজ 30 মিনিট। তো আমি বললাম যে কিলোওয়াট থাকবে আর ঘন্টা থাকবে, তো মিনিট বসানো যাবে না। তো 30 মিনিট মানে আমরা জানি 0.5 ঘন্টা বা হাফ আওয়ার। তো অবশ্যই আমি এখানে সময়ের জায়গায় বসাবো 0.5। যে এখানে এই দুইটা গুণ করার পর তোমার কাছে যে এককটা আসবে সেটা হলো কিলোওয়াট আওয়ার, কারণ তুমি এই জিনিসটাকে রাখছো কিলোওয়াটে, এই জিনিসটাকে রাখছো আওয়ারে। তো গুণ করলে 0.05 সম্ভবত কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো যাই হোক, এখানে
0.05 কিলোওয়াট। তো বিদ্যুৎ বিল বের করার ক্ষেত্রে অবশ্যই তুমি কিলোওয়াটে রাখবা পি, আর সময়টা ঘন্টায় রাখবা। তো আমরা জানি 1 ইউনিট সমান হলো 1 কিলোওয়াট, তাহলে এত কিলোওয়াট সমান এত ইউনিট। তো 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয়, এত ইউনিটের দাম কত টাকা হবে বের করে ফেলবো। ওইটা এবার ঐকিক নিয়ম করি, যেভাবে পারো ওভাবে করে ফেলবো। হ্যাঁ, একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যেখানে যে সবসময় তোমাকে যে ক্ষমতা দিয়ে দিবে তেমন কোনো কথা নেই। তোমাকে ক্ষমতার জায়গায় এই জিনিসগুলো দিতে পারে, তোমার এই জিনিসগুলো থেকে হয়তো ক্ষমতাটা বের করে আনতে হইতে পারে, বের করে এনে এখানে বসায় তারপর অঙ্কটা করতে হইতে পারে। তাহলে অবশ্যই একটু খেয়াল রাখবা যে ডিরেক্ট ক্ষমতা দেওয়া আছে নাকি বের করতে হচ্ছে। আর কয়টা ফ্যান চলছে, মনে করো একটা ফ্যানের জন্য দিছে ওরা জিনিসপত্র, তো 5টা ফ্যান চলতেছে, তো 5টা ফ্যান হলে 5 দিয়ে গুণ দিতে হবে। এখন অনেক সময় বলে যে 1 মাসের বিদ্যুৎ বিল বের করে, বা তুমি একদিনের বিদ্যুৎ বিল বের করলা, 1 মাসের জ্বললে 30 দিয়ে গুণ দিয়ে দিলা। তো এগুলো নিজের অঙ্ক করলে বুঝবা যে কত দিয়ে গুণ দিতে হবে। আর আরেকটা জিনিস হলো, যে বাল্বের ক্ষমতা যত বেশি হবে বা যে লাইটের ক্ষমতা যত বেশি হবে, সেটা তত বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এটা মনে রাখতে পারো। ওকে, হ্যাঁ, ওকে। এখানে ক্যালোরির সাথে জুলের একটা সম্পর্ক আছে দেখতেছি, সম্ভবত 1 জুল সমান 4.2 ক্যালোরি, এরকম সম্ভবত সম্পর্কটা। 1 জুল সমান 1 জুল সমান 4.2 ক্যালোরি। তো এভাবে করে আসলে একটু হিসাব করে দেখবা যে কোনটা, কখনো যদি ক্যালোরিতে দেয়া থাকে সেটা জুলে নিয়ে যাবা, ওটা একটা। ঠিক আছে, তো সম্পর্কটা আসে মাঝে মধ্যে, তেমন ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট আছে। ওকে, এবার আমরা আসি তড়িৎ প্রবাহ। ভি সমান আইআর, এই সূত্র নিয়ে একটু, ভি সমান আইআর এটাকে বলে ওহমের সূত্র। ভি সমান আইআর, ভি মানে হলো ভোল্টেজ বা বিভব পার্থক্য, আই মানে প্রবাহ, আর মানে রোধ। আচ্ছা, এই সূত্রটা আসলে ইউজ করব আমাদের যে কোনো সার্কিট সমাধান করার জন্য, এগুলো ইউজ করা হয়। তো আমি, হ্যাঁ বলো। আচ্ছা, আমি ভুল লিখছি মনে হয়, আমার এখানে লেখা না, আমি খুঁজে পাচ্ছি না। এটা একটু তোমরা বইয়ে দেখে নিও। যাই হোক, জুল আর ক্যালোরি কনভার্টটা যেন ভুল না হয়। 1 ক্যালোরি সমান 4.2 জুল হইতে পারে। এখন কোনটা বড় আমার মাথায় আসতেছে না, জুল বড় নাই ক্যালোরি বড়। আচ্ছা যাই হোক, বইয়ে যেটা সেটা আনসার, এখন আমার মনে নেই, আমি এখানে পাচ্ছি না। ভি সমান আইআর, তো আমি যেটা পড়াইতে যাচ্ছিলাম,
ওকে, তো আমি এই একটা সার্কিট দিয়ে আসলে সবগুলো একটু দেখাই দিব, ছোটোখাটো সার্কিটের অঙ্কগুলো কীভাবে করে। আর তোমরা যদি বলো যে এগুলো একটু দ্রুত করতে হবে, দ্রুত করতে হলে নিজে প্র্যাকটিস করতে হবে অনেক। 5-6টা সার্কিট, ছোটো ছোটো সার্কিট, এগুলো নিজে যদি প্র্যাকটিস করে এমনি বুঝবা। আর আমি দেখছি, ভর্তি পরীক্ষা দিছি, জানি খুব কঠিন সার্কিট যে আসে তা না, খুব সোজা সোজা সার্কিট আসে, এরকম টাইপের ছোটোখাটো সার্কিট আছে। কিন্তু ওই যে টাইমের জন্য বা টাইম বেশি লাগবে ওই হিসাবে আমরা অঙ্কটা করি না, ছাড়িয়ে দিয়ে চলে আসি। ঠিক আছে, ছোটোখাটো সার্কিটে আসে। বড় ওই যে বড়গুলো এগুলো হলো ইঞ্জিনিয়ারিংয়ে আসে, তো ওগুলো চাইলে তোমরা অমিট করতে পারবে না, দরকার নেই। ঠিক আছে, কৃষক আর বড় সার্কিটগুলো ওগুলো ইঞ্জিনিয়ারিং আসে। মেডিকেলও ছোটোখাটো সার্কিট এগুলো আসে, হয়তো বা আসতে পারে, তুল্যরোধ পর্যন্ত আসে আর কি। তো আসি এখানে আমরা প্রথমে তুল্যরোধ বের করব। তুল্যরোধ বের করার পরে মোট প্রবাহটা বের করব, এরপরে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে এটা বের করব। আগে একটা জিনিস আগে দেখে দিই যে কিভাবে প্রবাহ ভাগ হয়। সবসময় প্লাস থেকে প্রবাহটা বের হবে, প্লাস থেকে যখন প্রবাহটা বের হবে সেটা এই রাস্তা দিয়ে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে গেলে দুইটা ভাগ হয়ে যাবে, এখানে একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে। এটা যদি I1 হয়, এটা হবে I2। I1 আর I2 আবার এখানে মিলিত হবে, মিলিত হয় আগের মতো আসি ব্যাক করে চলে আসবে। তাইলে সবসময় একটা জিনিস মনে রাখবা যে যদি কোনো রোধ শ্রেণীতে অবস্থান করে বা সিরিজে অবস্থান করে, তার মধ্যে দিয়ে মোট প্রবাহটাই যায়। কোনো একটা রোধ যদি শ্রেণীতে অবস্থান করে, তার মধ্য দিয়ে মোট প্রবাহটাই যায়, মানে প্রবাহ কখনো ভাঙে না। কিন্তু যখন জিনিসটা সমান্তরালে অবস্থান করে দুইটা রোধ, তখন প্রবাহটা ভাগ হয়ে যায়, দুইটা ভাগ হয়ে যায়, দুইটা বা তিনটা, যেটা এটা ডিপেন্ড করবে কয়টা রোধ আছে তোমার। এখানে দেখো দুইটা রোধ সমান্তরালে ছিল, তাহলে অবশ্যই দুইটা ভাগ হয়ে গেছে। আমার এইখান দিয়ে প্রবাহ যাচ্ছিল আই, ওই আইটা যাওয়ার সময় এখানে দুইটা ভাগ হয়েছে, একটা I1 আর একটা I2। তো সমান্তরালের ক্ষেত্রে প্রবাহটা ভাগ হয়ে যায়, বাট শ্রেণীর ক্ষেত্রে প্রবাহ কোনো ভাগ হয় না, যেটা আছে সেটার মধ্যে ওইটাই যায়। তো প্রথমে আসি তুল্যরোধ বের করি, সবাই বের করো তুল্যরোধটা, আমিও বের করতেছি। R সমান 10 প্লাস 1/10 প্লাস 1/15, কত আছে কে জানে? ক্যালকুলেটরটা কই গেল? দাঁড়া দাঁড়া, এখানে একটু ভুল হয়েছে, এই জিনিসটাকে আবার 1/, করতে হবে। তো ক্যালকুলেটর এখান দিয়ে ছিল না, ক্যালকুলেটর করে 16। কি বিশাল ক্যালকুলেটর! 16 আসে, 16। তো তুল্যরোধ আসতেছে 16 ওহম। তো আসি এরপরে, এখন আমরা আই এর মানটা বের করি। আই সমান হলো V/R, বি এর মান দিছি 10 আর আর এর মান হলো 16, 10/16, 0.625 অ্যাম্পিয়ার। তো এখানে আই যেটা বের করছি এটা হলো আসলে মোট প্রবাহ, একদম পুরা সার্কিটের মতো দিয়ে কতটুকু প্রবাহ যাচ্ছে এটাকে আমরা বলি মোট প্রবাহ। তো এটা হলো আই এর মানটা। এখন প্রশ্নে আসি, যখন বলতেছি যে I1 আর I2 মান কত হবে, তো I1 আর I2 মান বের করতে হলে এখানে আবার ভোল্টেজ ভাগ হয়েছে, এটা একটু দেখতে হবে। চিত্রে আবার ভোল্টেজটা ভাগ হয়েছে,
এখানে একটা ভোল্টেজ ভাগ হয়েছে V1, এই জায়গায় আরেকটা ভোল্টেজ ভাগ হয়েছে V2। তো আমার I1 I2 অবশ্যই এই জায়গায় অবস্থান করতেছে, তাহলে অবশ্যই আমার V2-র মানটা লাগবে। V1 এর মান দরকার নেই, V1 এর মান থাক। তো V2-র মানটা বের করতে হবে, তো আমরা আগে V2-র মানটা বের করি। V2-র মান যদি আমরা বের করি, I এর মান তো 0.625, আর এর মান হলো, এখানে এই দুইটা হিসাব করছি আর কত আসছে 10 আর 15 হিসাব করছি, আর আমার আসছিল 6। তো এটা 3.75 ভোল্ট। তাহলে আমরা V2-র মানটা পেয়ে গেছি। এখন আসি I1 এর মান বের করবো, I2-র মান বের করবো। আমি V2 কার জন্য দিছি দেখিও। V2 দিছিলাম 10 আর 15-র জন্য V2টা দিছি। তাহলে এখানে যতটুকু রোধ আছে অতটুকু হিসাব করব, এর বাইরেরটা কেন হিসাব করব। তো ভোল্টেজ সবসময় শ্রেণী আকারে ভাগ হইতে থাকবে। দুইটা জিনিস যত আরও যদি থাকতো তাহলে আরও ভাগ হইতো ভোল্টেজ। তো যতগুলো রোধ 5 কেন হবে, 10 আর 15 হিসাব করলে তো 6 আসে। I1 সমান হলো V/R। তো I1 এর জন্য ভোল্টেজটা হলো 6, আর রোধটা হলো সম্ভবত I1 এর জন্য কত দিচ্ছি আমি, 15। আর I2 যদি বের করতে চাই, ভোল্টেজ 6 সেম, কিন্তু ছয়, বাট তো 0.06 অ্যাম্পিয়ার। এটা কত আসে, 0.4 অ্যাম্পিয়ার, 0.6, সরি, 0.6 অ্যাম্পিয়ার। এটা বাবা মিলে নাই যে, ও সরি মিলবে না তো। আমি ভোল্টেজ 6 কেন বসাচ্ছি, 3.75 বসাইতে হবে। 3.75 ভোল্টেজ বাইর করলাম না। সবাই একটু ভোল্টেজটা 3.75 বসান। এটা কত আছে, এটা 0.25। তো আমাদের I1 আর I2-র মান বের করা হয়ে গেছে। এই দুইটা I1 আর I2 পেয়ে গেছি। এখন বাকি সবাই এটা প্রমাণটা হয়েছে নাকি বা আমাদের উত্তরটা মিলছে নাকি ওটা দেখতে হবে আগে। 0.25 প্লাস 0.375 যোগ করলে বরাবর একদম 0.625 আসে, মানে এই জিনিসটা আসে। তাহলে অবশ্যই দুইটা প্রবাহ যোগ করলে অবশ্যই আমাদের মোট প্রবাহটা আসা উচিত। তো আমাদের আসতেছে, মানে আমাদের অঙ্কটা হয়েছে। তো অবশ্যই বুঝতেছো যে এরকম পয়েন্ট আকারে তো খুব কম দিবে না। তো তোমাদের অঙ্ক দিলে খুব সোজা সোজা দেয়, মানে যেগুলা তোমরা একদম ইজিলি করতে পারো। আমার সময় আসছিল, মানে অনেক ইজিলি করা যায়, I1 I2 এগুলো করা যায়। তো ওভাবে ছোটোখাটো অঙ্কই দিবে, মান বের করবা, বের করে ভোল্টেজ বের করে ফেলবা। একটু টাইম লাগবে হয়তোবা, বাট অঙ্ক মিলবে, কোনো সমস্যা নেই। এরপরে আসো, যেহেতু সার্কিটের একটা করাই ফেলছে, এরপরে আরেকটা সূত্র আছে, ওইটা দিয়ে একটু কথাবার্তা বলি। এরপরে তোর এই চালক শক্তি সূত্রটাতে যাব। আর সমান রো এল বাই এ, এরকম একটা সূত্র আছে, আর সমান রো এল বাই এ। তো এটাতে একটু ভিন্নতা আছে সামান্য, এটা থেকে একটু সমানুপাতিক সম্পর্কগুলো একটু বেশি আসে।
ওকে, তো রোদের সাথে এখানে আমরা দেখতেছি দৈর্ঘ্য আছে, তারপরে ক্ষেত্রফল আছে। এটা হলো কোনো তারের রোধ যদি নির্ণয় করতে বলিস, তো এই সূত্র দিয়ে আমরা এটা নির্ণয় করব, তারের রোধটা নির্ণয় করব কোনো তারের রোধ নির্ণয় করতে বললে। তো এখানে একটু পরিচয়গুলো বলে দিই। এখানে এল মানে হলো বড় এল দিয়ে বোঝায় তারের দৈর্ঘ্যটা, তার যে তারটা নিচ্ছে ওটার দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল দিয়ে বোঝায় যে তার যেটা নিচ্ছে ওটার কতটুকু ক্ষেত্রফল, এ দিয়ে এটা বোঝায়। আর রো মানে হলো আপেক্ষিক রোধ, রো মানে আপেক্ষিক রোধ। তো এই রো যেটা আছে আপেক্ষিক রোধ, এটা একটা ধ্রুবক মান, এটা সবসময় ফিক্সড থাকে, তুমি যাই করো এটা সবসময় ফিক্সড থাকবে রো এর মানটা। তো আপেক্ষিক রোধ এটা হলো, মনে করো তুমি যদি তোমার তার একই কথাই ওই যে তাপমাত্রার জন্য বলছে, তোমার তারটা যদি লোহা দিয়ে তৈরি হয় রো এর মান একটা হবে, যদি তোমার তারটা তামা দিয়ে তৈরি হয় তাহলে এটা আরেকটা হবে রো এর মান। তো রো এর মানটা অনলি তোমার তারের উপাদানের উপর নির্ভর করে, আর কিছুর উপর নির্ভর করে না। শুধুমাত্র তুমি যদি লোহার জায়গায় তামা নাও তাহলে রো এর মানটা চেঞ্জ হয়ে যাবে, বাট আদারওয়াইজ রো এর মান কখনো চেঞ্জ হবে না। একটা প্রশ্ন পাইছিলাম ভার্সিটিতে, আসছিল যে কোনো একটা তারকে তুমি যদি টেনে লম্বা করে ফেলো 3 গুণ বা 4 গুণ করো, তার আপেক্ষিক রোধ কিরকম হবে? আনসার হবে, ওখানে 3টা ছিল, যে 3 গুণ হবে না 9 গুণ হবে নাকি 16 গুণ, এরকম কিছু ছিল। আরেকটা ছিল যে অপরিবর্তিত থাকবে। আনসার হবে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, কখনো চেঞ্জ হবে না। কারণ আপেক্ষিক রোধ তুমি তারকে টুকরা টুকরা করে ফেললো, আপেক্ষিক রোধ কখনো চেঞ্জ হবে না, মানে রো এর মানটা কখনো চেঞ্জ হবে না, রো এর মান যা আছে তাই থাকবে। তো রো এর মান কখন চেঞ্জ হবে? যখন তুমি তামার জায়গায় লোহা নিয়ে আসবে, মানে তোমার তারটা তামা দিয়ে তৈরি ছিল, এখন লোহা দিয়ে তৈরি তার একটা ইউজ করতে, তখন যে চেঞ্জ হয়ে যাবে। বাট আদারওয়াইজ রো এর মান কখনো চেঞ্জ হবে না। এখন সূত্র দেখলে মনে হয় যে হ্যাঁ চেঞ্জ তো হবে, কারণ এল আছে এ আছে, কিন্তু এটা এগুলো হলো যে ডিপেন্ড করে না, এগুলোর উপর কখনো ডিপেন্ড করে না। একদম ফিক্সড একটা মান থাকে, ঠিক আছে। রো অলওয়েজ একটা ফিক্সড মান থাকে, ওইটাই থাকে, ওইটাই চেঞ্জ হয় না কখনো। হ্যাঁ, আপেক্ষিক রোধ একই থাকবে, অন্য কিছু চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, আপেক্ষিক রোধ অবশ্যই একই থাকবে, আপেক্ষিক রোধে সমস্যা নেই। এখানে অপরিবর্তিত থাকবে, নইলে ওই যে কোনোটি নয় আনসার থাকবে একটা, ওইটা হবে। শুনো, আপেক্ষিক রোধ আর রোধের মধ্যে মিক্স করিও না। আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, বাট রোধ কিন্তু চেঞ্জ হবে। আমি বারবার বলতেছি, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, রো চেঞ্জ হবে না, বাট রোধ চেঞ্জ হবে। রোধ বাড়তেও পারে কমতেও পারে, এটা আমি জানি না, কিন্তু আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। তো আসি তোমাদের একটা জিনিস দেখাই। এখানে একটা সূত্র আছে, আর এন সমান এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। এই সূত্রটা মনে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট সূত্র, ভার্সিটিতেও আসে, মেডিকেলও আসে। এটা হলো যে কোনো একটা তারকে প্রশ্নে বললো, এমনি যদি আমরা একটু জিনিসগুলো চিন্তা করি, যে আর এর সাথে এল এর সম্পর্ক হলো সমানুপাতিক, আবার আর এর সাথে এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। আবার যদি অন্যভাবে চিন্তা করো, আমরা এর জায়গায় এটা লিখতে পারি পাই আর স্কোয়ার লেখা যায়, যেহেতু তারের ক্ষেত্রফল বলছে, তারের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, আর প্রপোর্শনাল 1/r স্কোয়ার লিখতে পারি। তাইলে দেখো সম্পর্কগুলো একটু আসে, যে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তো এগুলো সূত্র থেকে করা যায়। তো এখানে আসলে এন যেটা দিছি, এন মানে হলো যে কোনো একটা তারকে যদি এন গুণ বৃদ্ধি করো, কোনো একটা তারকে তুমি এন গুণ লম্বা করলাম, মনে করো 4 গুণ লম্বা করলাম, 5 গুণ লম্বা করলাম, তাহলে তোমার রোধটা কীরকম চেঞ্জ হবে? তুমি একটা তারকে 4 গুণ লম্বা করলে তোমার রোধটা কতটুকু চেঞ্জ হবে? তো উদাহরণ, তো যদি বলে কোনো একটা তারকে 4 গুণ লম্বা করছো, তো 4 গুণ লম্বা করার মানে হলো যে তোমার এন এর মান হলো 4। তো এন এর মান যদি 4 হয়, আমার সূত্রটা আছে আর এন সমান এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। তো সম্পর্কটা হলো এন স্কোয়ারের সাথে স্কোয়ার, তাহলে অবশ্যই আমার জিনিসটা হয়ে যাবে 4 স্কোয়ার। তাহলে সম্পর্কটা হবে যে 16 গুণ হয়ে যাবে। তো কোনো একটা তারকে যদি তুমি 4 গুণ লম্বা করো, তাহলে অবশ্যই সেটার রোধটা হয়ে যাবে 16 গুণ।
কোনো একটা তারকে যদি 3 গুণ লম্বা করো সেটা রোধ হয়ে যাবে 9 গুণ, মানে সবসময় স্কোয়ার আকারে বাড়তে থাকবে এল এর সাথে। কিন্তু তোমাদের প্রশ্ন এখানে এল এর সাথে তো সমানুপাতিক, বাট স্কোয়ার আকারে বাড়ে কেন? এটা আসলে ক্ষেত্রফলের সাথে ওগুলো এভাবে চিন্তা করবা যে যখন একটা তারকে আমি লম্বা করি তখন কিন্তু তার ক্ষেত্রফলটাও কমে যায়, ওই চিন্তাটা রাখতে হবে। তুমি একটা তারকে যখন লম্বা করবা তার যে ক্ষেত্রফলটা আছে সেটা চিকন হয়ে যায় বা ওইটা ক্ষেত্রফলটা কমে যায়। তো ওই হিসাব করে আমাদের স্কোয়ারের সম্পর্কটা আসে। তো এখন প্রমাণ দেখানোর সময় নেই বা আসেও না, এগুলো দরকারও নেই। আমাদের শুধু জিনিসটা মনে রাখলে হলো কোনো তারকে 3 গুণ লম্বা করলে সেটা 9 গুণ হবে, এটাই মনে রাখো। এখন আসো, আমি একটা প্রশ্ন পাইছিলাম যে আমাকে বলছিল একটা তারের রোধ হলো 6 ওহম, একটা তারের রোধ হলো 6 ওহম, একটা এই তারটাকেই 10 এ 3 গুণ লম্বা করা হয়েছে, তো তারের রোধটা কত হবে? প্রশ্ন এটা। তো একদম সব মান দেয়া ছিল, আমি শুধু আর এন এর মানটা বের করার দরকার ছিল। তো আমি এন এর আর ওয়ানের মান দেয়া আছে, আর ওয়ানের মান 6 দেয়া আছে, এন এর মান 3 দেয়া আছে, 3 স্কোয়ার 9, 9 ইন্টু 6 তাহলে 54। কখনো মান দিয়ে দিতে পারে, কখনো সম্পর্ক দিয়ে দিতে পারে, সবসময় যে সম্পর্ক দিয়ে দিবে তা না, কখনো কখনো মানও দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমার একদম এক্সাক্ট একটা মান আসবে। তো সেজন্য সূত্রটা দিয়ে দিলাম, তো এটা বসায় দিলে চলে আসবে। এছাড়া তেমন মানে চেঞ্জ হয় না। আর তো দেখাইলাম ব্যাসার্ধের সাথে কীভাবে চেঞ্জ হয়, এলের সাথে কীভাবে, আর এগুলো বারবারই দেখাচ্ছি কীভাবে সমানুপাতিক অঙ্কগুলো করতে হয়। তো ওগুলো নিজেরা করিনি, বই প্রশ্ন পাবা, প্রশ্ন অনুসারে করবা। এছাড়া তেমন কঠিন নেই এখানে, আর তেমন লাগবেও না, আর আসেও না অত কঠিন। এবার আসি আমরা কোষের অভ্যন্তরীণ রোধ আর হলো তড়িৎচালক শক্তি। হ্যাঁ, এটা প্রায় সেম, আমরা ভি সমান আই আর যে করছি ওইটার মতোই কাছাকাছি। তো অভ্যন্তরীণ রোধ অথবা তড়িৎচালক শক্তি এগুলো সম্বন্ধে একটু সামান্য বলবো আমি। অঙ্ক করাবো না, আমি শুধু বলে দেবো। এখানে আমি একটা চিত্র আঁকি আগে। ওকে, তো এটা একটা সার্কিট, আগের মতো একটা সার্কিট, মনে করো সব 10 এখানে। তো সব যেহেতু 10, আমরা এখানে সার্কিট থেকে একটা জিনিস বের করতে পারি চাইলে। আমাকে চাইলে বলতে পারে মোট প্রবাহ কত, এছাড়া বলতে পারে যে I1 I2 এগুলোর মান কত, এগুলো জানতে চাইতে পারে। সেগুলো তো বের করবো আমরা। ওগুলোর আগে আমরা অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক সম্বন্ধে একটু জানি। আচ্ছা, এখানে তড়িৎচালক শক্তি মানে এই যে 10 ভোল্টটা হলো যে তড়িৎচালক শক্তি। আচ্ছা, তড়িৎচালক শক্তি আর ভোল্টেজের মধ্যে কি পার্থক্য? এটা হলো যে তড়িৎচালক শক্তিটা হলো পুরা বর্তনীর ভোল্টেজ, কিন্তু যে বিভব পার্থক্য আমরা যেটা ভি ইউজ করি এটা হলো যে কার্যকর ভোল্টেজ, মানে কতটুকু আমার কাজে লাগছে। এখন দেখো, কোনো একটা জায়গায় তুমি যখন 100 জুল কাজ করবা, ওই সবগুলা কাজ কিন্তু সব, মনে করো 100 জুল শক্তি দিলা কোথাও যদি 100 জুল শক্তি দাও, ওই 100 জুল কিন্তু ইউজ করা যায় না, কিছু শক্তি নষ্ট হয়ে যায়, এটা আমরা জানি। অনেক কারণ আছে, মানে অনেকগুলা ইম্পর্টেন্ট কারণ আছে যেগুলোর জন্য শক্তি লস হয় আমাদের। তো যখন কোনো জায়গায় 100 জুল দেওয়া হয়েছে, বাট সেখানে তুমি 100 জুল ইউজ করতে পারতেছো না, কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তো মনে করো 100 জুল দিচ্ছ, তুমি 95 জুল কাজে লাগাইছো, 5 জুল নষ্ট হয়ে গেছে। এখানেও সেম, বর্তনীতেও বর্তনীর ভিতরের মেকানিজম আছে, অনেক ক্রিয়া কৌশল আছে বর্তনীটার, ওর কারণে ওরও কিছু পরিমাণ শক্তি লস হয়ে যায়। এখন তড়িৎচালক শক্তি মানে হলো পুরা বর্তনীর শক্তিটা, আর ভোল্টেজ ভি যেটা বলতেছি আমরা, তড়িৎচালক শক্তি মানে হলো পুরা বর্তনীর ভোল্টেজটা, আর ভি যেটা বলতেছি এটা মানে হলো যে কার্যকর ভোল্টেজ। তো কার্যকর ভোল্টেজ মানে হলো আমি যদি কোনো একটা বর্তনীতে 10 ভোল্ট দিই, এর মধ্যে হয়তো বা 9 ভোল্ট আমার কাজে লাগতেছে, বাকি 1 ভোল্ট কোনো কাজে লাগতেছে না। এই যে 1 ভোল্টটা আছে এটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তড়িৎচালক শক্তির সাথে বিভব পার্থক্যের এয়াটা কি, মানে সম্পর্কটা কি? সম্পর্কটা হলো যে তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য থেকে অলওয়েজ বেশি হবে।
কারণ তড়িৎ চালক শক্তি হলো তুমি কতটুকু সাপ্লাই দিচ্ছ, আর বিভব পার্থক্য হলো কতটুকু সে কাজে লাগাইছে। তো অবশ্যই তুমি যদি 10 ভোল্ট সাপ্লাই দাও, ওর মধ্যে হয়তো বা 9.5 ভোল্ট সে কাজে লাগাইছে, আর বাকি যে হাফ ভোল্টটা আছে সেটা সে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তো তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্যের মধ্যে এটাই মাঝখানে একটা জিনিস আছে যে নষ্ট হয়ে যায়, যে এতটুকু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, ওই জিনিসটাকে আমরা বলি নষ্ট ভোল্ট। তোমাদের বইয়ে টপিকটা আছে নষ্ট ভোল্ট। ঠিক আছে? হ্যাঁ, বা হারানো ভোল্টেজও বলে এটাকে। তো হারানো ভোল্টেজ বের করার জন্য তোমাদের অনেক সূত্র আছে, এটা বেশি আসে। হারানো ভোল্টেজ তুমি চাইলে এভাবে করে বের করতে পারো, বা নষ্ট ভোল্ট এটাও বলে। এটা হারানো ভোল্ট এভাবে বের করে, ই মাইনাস ভি, মানে তোমার তড়িৎ চালক শক্তি আর ভোল্টেজ বিভব পার্থক্য, এই দুইটা যদি বিয়োগ দাও, আমি যেটা বললাম যে তুমি যদি 10 ভোল্ট সাপ্লাই দাও, এর মধ্যে 9.5 কাজে লাগছে, তাহলে বাকি যে যেটুকু বাকি আছে ওইটাই তোমার হারানো ভোল্টেজ। আরেকটা সূত্র আছে হারানো ভোল্টেজ, আই ইন্টু আর। তো ছোটো আর কি জিনিস এটা জানো সবাই, ছোটো আর মানে হলো অভ্যন্তরীণ রোধ, এই যে। ঠিক আছে? তো এটা একটা সূত্র আছে হারানো ভোল্টে। তো ভার্সিটি বা মেডিকেল আসে না, ভার্সিটিতে এটা আসে, হারানো ভোল্ট বের করতে বলে, বেশিরভাগ সময় হারানো ভোল্টটা বের করতে বলে। তো হারানো ভোল্ট তুমি চাইলে এটা দিয়ে বের করতে পারো, আবার চাইলে এটা দিয়ে। একটা জিনিস খেয়াল করো, ইটা বেশিরভাগ সময় দেয়া থাকে, তোমাকে ভিটা একটু বের করে নিতে হবে আগে। ভিটা বের করে, আমি যে ভি সমান আই আর ওই সূত্রটা দিয়ে আগে ভিটা বের করে নিতে হবে। ভিটা বের করার পর তুমি একটা থেকে একটা বিয়োগ দিলে হারানো ভোল্ট পাই যাবা। ঠিক আছে? তো এবার আসি আমরা হারানো ভোল্টটা বের করব। এই বর্তনীতে যদি তোমাকে বলে যে কি বের করতে, প্রবাহ বের করতে বলে, তো সূত্রটা দাঁড়াবে এরকম, ই বাই আর প্লাস আর, ই বাই আর প্লাস আর। তো এখানে সূত্রটা ওই যে, যেহেতু তড়িৎ চালক শক্তিটা চলে আসছে, অভ্যন্তরীণ রোধ চলে আসছে, তো সেজন্য সূত্রটা এখন এরকম দাঁড়াই গেছে, কারণ অভ্যন্তরীণ রোধটা যোগ দিয়ে দিতে হবে। সূত্রটা এমনি ছিল ভি বাই আর। হারানো ভোল্টেজ হলো যে তড়িৎ চালক শক্তি থেকে কার্যকর ভোল্টেজটা বিয়োগ দিবা, তাইলে হারানো ভোল্টেজটা চলে আসবে। আর চাইলে তুমি অভ্যন্তরীণ রোধ দিয়েও গুণ দিতে পারো। তো হারানো ভোল্টেজ কীভাবে বের করতে হবে আমি দেখাচ্ছি। তো এখানে প্রথম কাজ হলো আমাদের যে প্রবাহ বের করা। তো যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে তখন আগের সূত্রগুলো হবে না, এখন এই সূত্রটা দিতে হবে, ই সমান আর প্লাস আর। এই সূত্রটা দিয়ে আমরা তড়িৎ প্রবাহটা বের করব। তো তড়িৎ প্রবাহ বের করার জন্য ই এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, ছোটো আরও দেওয়া আছে, বড় আর আমরা এখান থেকে হিসাব করে বের করতে পারবো। এখানে বড় আর এর মান আসবে 15 ওহম। তো ওগুলো বসাই দিলে তুমি চাইলে ইজিলি আই এর মানটা চলে আসবে। তো আই এর মানটা যখন আসবে, দেখো হারানো ভোল্টের আমি একটা সূত্র দিছি, আই ইন্টু আর। তো আমি লিখতে পারি নষ্ট ভোল্ট বা হারানো ভোল্ট যেটাই বলো, নষ্ট ভোল্ট বা হারানো ভোল্ট আই ইন্টু আর। তো আমি যদি এখানে ই এর মান 10 দিই আর আর এর মান 15, যে পুরাটার মান, তাহলে 10/15, 10/15 0.67 অ্যাম্পিয়ার। তো আমাকে হারানো ভোল্ট বাই করতে হচ্ছে, তাহলে 0.67 ইন্টু ছোটো আর এর মান হলো 0.1, তাহলে হবে 0.067। এত ভোল্টেজ, মানে এতটুকু ভোল্টেজ হারানো হয়েছে বা নষ্ট হয়ে গেছে। তো আমি তড়িৎ চালক শক্তিটা আবার একটু বলে দিই। তড়িৎ চালক শক্তি মানে হলো যতটুকু ভোল্টেজ দেওয়া হয়েছে, ভি মানে হলো যতটুকু কাজে লাগছে, আর হারানো ভোল্টেজ মানে হলো, মনে করো তুমি 10 ভোল্টেজ দিচ্ছ, 9.5 ভোল্টেজ কাজে লাগছে, এর মধ্যে যে মাঝখানে হাফ ভোল্টেজটা আছে 0.5 ভোল্টেজ, এটা হলো হারানো ভোল্টেজ। তো এই জিনিসটা আমাদের এর আগের সূত্র থেকে এই সূত্রটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমাদের যে কোনো কাজে কিছু শক্তি লস হয় সবসময়, সেজন্য এই জিনিসটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওইটার থেকে। এবং কখনো যদি তোমাকে অভ্যন্তরীণ রোধ না দেওয়া থাকে, তখন তোমার শুধু শুধু এই কঠিন সূত্র ইউজ করার কোনো দরকার নেই। তখন তোমার জন্য ভি সমান আই আর সূত্রটা আছে, ওইটা দিয়ে অঙ্ক করে দাও। এটা তখনই দিবা যখন তোমার কাছে তড়িৎ চালক শক্তি আর অভ্যন্তরীণ রোধ দুটোটা থাকবে, তখন তুমি দিবা। তো বাকি আর তোমরা জানো কীভাবে করবা। বাকিটা আগের মতোই, আগে যেভাবে দেখাইছিলাম সেম একই জিনিস, একইভাবে করবা। ভি1 বাইর করবা, ভি2 বাইর করবা, আই1 বাইর করবা, আই2 বাইর করবা। ঠিক আছে? এটাকে আবার এভাবেও লেখা যায় সূত্র, মানে এটার সূত্রটাকে যদি ভাঙো, এখানে লেখা আছে ই সমান আই আর প্লাস আই আর, এভাবে লেখা যায়, মানে গুণ করলে আর কি, কোনাগুনি গুণ করলে এটা আনা যায়।
অনেক সময় নিচে কোনটি সঠিক সঠিক নয় এরকমও আসে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করিও, শুধু শুধু এটা দেখো নাই তো ভুল দিয়ে দিলে হলো না, এটা কিন্তু এই সূত্র থেকে আসছে, তো আসতে পারে। ওকে, এবার আমরা আসি, যেহেতু হারানো ভোল্টেজ পড়ানো হয়েছে, ওকে। দুইটা আমি বর্তনী আঁকছি, এটা মনে করো, তো দুইটা বর্তনী আঁকছি। তো এতক্ষণ যা আমরা অঙ্ক করলাম সবগুলোতে ভোল্টেজ ছিল একটা, কোনো প্রবলেম ছিল না। এখানে দেখো ভোল্টেজ তিনটা সমান্তরালে ভোল্টেজ দিছে, আর তিনটা সমান্তরালে সিরিজে ভোল্টেজ দিছে। এখন অঙ্কগুলো হলো সেগুলো মানে ওইসব অঙ্ক মানে যেখানে তোমাকে বলবে যে ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি এগুলা সিরিজে অথবা সমান্তরালে আছে। তো এটা সূত্র সোজা, সূত্র কঠিন কিছু না, সূত্র এটাই E/R+R, এটাই। তবে এটা একটু মডিফাই হবে সূত্রটা মডিফাই বলতে সবসময় এখানের সাথে একটা অ্যান থাকবে, অ্যান ই থাকবে। যখন তোমাকে বলবে যে সিরিজ, যখন বলবে এটা সিরিজের জন্য সূত্রটা লেখো, সিরিজের জন্য লিখলে অ্যানটা থাকবে ছোট আর এর সাথে R+NR। আর যখন বলবে যে সমান্তরালের জন্য লেখো, আই সমান সূত্রটা দাঁড়াবে NE/NR+R। তো আমি এভাবে মনে রাখতাম, যদি জিনিসগুলো সমান্তরালে থাকে তাহলে অ্যানটা থাকবে বড় আর এর সাথে, আর জিনিসটা যদি শ্রেণীতে থাকে তাহলে অ্যানটা থাকবে ছোট আর এর সাথে, এতটুকু মনে রাখতাম। এখন আসি অ্যানের পরিচয়টা একটু দিয়ে দিই। অ্যানের পরিচয়টা হলো এই যে কয়টা কোষ বলে, এগুলাকে কোষ বলে, তড়িৎ কোষ অথবা তড়িৎচালক কোষ বলতে পারো। তো এই কোষ কয়টা আছে, এখানে যেরকম দেখা যাচ্ছে 3টা কোষ আছে, তো 3টা নাও থাকতে পারে, আরও বেশি থাকতে পারে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে। এন যদি 3টা বা 10টা থাকে তাহলে এনের মান হবে 10, যেহেতু এখানে 3টা আছে এনের মান হবে 3। আর তোমাকে অবশ্যই ভোল্টেজের মান দেওয়া থাকবে, এটা হয়তো দেখো 10 ভোল্ট দিছে সবগুলা, আর অভ্যন্তরীণ রোধ দিছে মনে করো 0.1, তো এটা বসাই দিবা যেটা সেটা। আর এখানে আর মানি হলো এটা, এই যে বহিস্থ রোধ বলে এটাকে, বহিস্থ রোধ, অভ্যন্তরীণ রোধ, আর বাকি যেগুলো আছে এগুলো হলো বহিস্থ রোধ। তাহলে এখানে এটা হলো বহিস্থ রোধ, তো বহিস্থ রোধ হলো আর, দেখতেছো এটা আর। তো এই আটটা অবশ্যই আগে হিসাব করতে হবে। তো তোমরা জিনিসটা কে জানে, এখানে সবসময় যে একটা রোধ থাকবে তা না, এখানে হয়তো বা এরকম 5-6টা রোধ থাকতে পারে বা 3টা রোধ থাকতে পারে। ওই 3টা রোধকে তোমরা তুল্য রোধ করবা, তো তুল্য রোধ করলে তোমার কাছে রোধ থাকবে একটা, ওই রোধটা এখানে আনি বসাই দিবা, তাহলে তোমার অঙ্কটা মিলে যাবে। আর এই মানে এই টপিকের অঙ্কগুলো মোটামুটি সোজা আসে, কঠিন কিছু আসে না, বেশি কঠিন আসে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে আসে, বাট ভার্সিটি লেভেলে এতটুকুই দেয়, বা অনেক সময় প্রশ্ন বলে দেয়, ডিরেক্ট আনসার চলে আসে, শুধু সূত্রটা মনে রাখতে হয় আর কিছু না। তো এটাই মোটামুটি সূত্র। একটা হলো কোষগুলা যদি সিরিজে থাকে সেজন্য, আর একটা হলো কোষগুলা যদি সমান্তরালে থাকে তখন। এবার আসো, এটা গেল, এটা যাওয়ার পর এখানে কিছু জিনিস দিছে যে আর এর মান যদি অনেক বড় হয় তখন কি হবে, তারপরে ছোট আর এর মান যদি আরও বেশি হয়, মানে বহিস্থ রোধ যদি বড় হয় বা অভ্যন্তরীণ রোধ যদি বড় হয় তখন কি কি হবে বা না হবে, এগুলো একটু দিছে এখানে, এগুলো একটু পড়তে হবে যে কোথায় সর্বোচ্চ পাবা কোথায় সর্বনিম্ন পাবা। তো আমি শুধু একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, বাকিগুলো নিজেরা পড়ে নিবা। এখানে দিছে প্রথমে একটা দিছে, এটা সমান্তরালের জন্য দিছে। তো সমান্তরালের জন্য যে জিনিসটা দিছে যে আর এর মানটা যদি এনআর থেকে অনেক বড় হয়, তো সমান্তরালের জন্য আগে আমি সূত্রটা একটু লিখি, দাঁড়া।
আচ্ছা হ্যাঁ, আর এর মানটা যদি এন আর থেকে অনেক বড় হয় সেক্ষেত্রে আই এর সূত্রটা হলো দাঁড়ায় এরকম, না সূত্রটাকে আমি এমনি নর্মালি লিখতেছি, সমান্তরালের জন্য লিখতেছি এটা, এটা হলো সমান্তরালের জন্য সূত্র। এখন আর এর মানটা যদি এন আর ছোট আর থেকে অনেক বেশি হয়, আমি চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি, যে মানটা বড় থাকে ওইটাকে আমরা রাখবো, মানে অনেক বেশি আর কি এটার মানটা। তো তুমি এটার সাথে এটা যোগ দাও বা বিয়োগ দাও, কোনো প্রবলেম নেই, কিছুই আসবে না। তো তোমাকে প্রশ্নে বলবে যে আর এর মানটা যদি এন আর থেকে বা ছোট আর থেকে অনেক বেশি হয়, বহিঃস্থ রোধটা যদি অভ্যন্তরীণ রোধ থেকে অনেক বেশি হয়, তো তোমার তড়িৎ প্রবাহটা কি বাড়বে না কমবে? তো আনসার হলো কিছুই হবে না, সেম থাকবে। ঠিক আছে, এখানে এন এন কাটা যাবে না, তো শেষ পর্যন্ত ই বাই আরই থাকবে। ঠিক আছে, তো তড়িৎ প্রবাহের কোনো চেঞ্জ হবে না এখানে, কারণ তড়িৎ প্রবাহের চেঞ্জ তখনই হতো যদি এটার সাথে একটা অ্যান থাকতো, তাহলে বলতাম যে এত গুণ তড়িৎ প্রবাহ হয়ে গেছে। বাট এখানে যেহেতু পাশে কোনো অ্যান নাই, তাহলে আমি বলতে পারি যে এখানে তড়িৎ প্রবাহের কখনো চেঞ্জ হবে না। তো এটা হলো যে যখন আর গেটার গেটার অ্যান আর, মানে হলো বহিঃস্থ রোধ যখন অভ্যন্তরীণ রোধ থেকে অনেক বেশি হবে, তখন তুমি ছোটো আরটাকে বাদ দিয়ে দিতে পারো। তো ছোটো আর বাদ দিয়ে দিলে তোমার জিনিসটা দাঁড়াচ্ছে এটা। অনেক সময় সূত্রগুলোও আসে। তো মেন কথা হলো বহিঃস্থ রোধটা যদি অভ্যন্তরীণ রোধ থেকে অনেক বেশি হয়, সমান্তরালের ক্ষেত্রে তোমার তড়িৎ প্রবাহের কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তা থাকবে। এবার আসো সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে। সিরিজের ক্ষেত্রে সূত্রটা হলো এটা, এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। এখন যেহেতু আমি বললাম আর এর মানটা ছোট আর থেকে অনেক বেশি, তাহলে অবশ্যই এটা বাদ দিয়ে দিতে পারি। তো এটা বাদ দিয়ে দিলে আমার জিনিসটা থাকতেছে এটা এন ই ডিভাইডেড বাই আর। তাহলে এন ই ডিভাইডেড বাই আর, এখানে কিন্তু আবার এন এন কাটা যাচ্ছে না, তোমার শেষ পর্যন্ত থাকবে এন ইন্টু ই বাই আর। তাহলে পূর্বে প্রবাহটা ছিল ই বাই আর, এখন তুমি যখন এক্সট্রা আরও রোধ যোগ করছো বা কোষ যোগ করছো, তাহলে জিনিসটা আসে যাচ্ছে এন ইন্টু ই বাই আর। তাহলে অবশ্যই তোমার তড়িৎ প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে। তাইলে দেখো সমান্তরালের জন্য একটা জিনিস আসতেছে, আবার শ্রেণীর জন্য আরেকটা জিনিস আসতেছে, কিন্তু শর্ত একটাই বলছি, শর্ত হলো বহিঃস্থ রোধটা অভ্যন্তরীণ রোধ থেকে বেশি হচ্ছে। তো বহিঃস্থ রোধটা যদি অভ্যন্তরীণ রোধ থেকে অনেক বেশি হয়, সেক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না, তড়িৎ প্রবাহ আগে যা ছিল তা আছে। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহটা এন গুণ হয়ে যাচ্ছে, প্রায় 5 গুণ হলে, যদি 5টা কোষ যুক্ত করো 5 গুণ হয়ে যাবে, বা 10টার কোষ যুক্ত করো 10 গুণ হয়ে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এগুলো একটু তোমরা হিসাব নিকাশ করে, আমি যেভাবে দেখাইছি এভাবে করে একটু হিসাব করবা, কখন কোনটা বড় ছোট বলছো হিসাব করে করবা, তাহলে ভুল হবে না। এগুলো একটু মেডিকেলে বেশি আসে, ওরা আসলে বই থেকে ডিরেক্ট তুলে দিয়ে দেয়। তো যদি পারো মুখস্থ করো, আমার কোনো প্রবলেম নেই, মুখস্থ করলেও আমার কথা হলো যে সঠিক হইতে হবে, মুখস্থ করো, বইতে হুবহু লেখা আছে যে এটা হলে অ্যান গুণ হয়, এটা হলে অ্যান গুণ হয় না। আর যদি বলো যে এইভাবে মনে রাখবে, এভাবে মনে রাখতে পারো। তবে এগুলো মেডিকেলে আসে যে নিচে কোনটি সঠিক, কোন ইনফরমেশনটা সঠিক। ভার্সিটিতে অঙ্ক আসে, এগুলা এগুলা হাবিজাবিগুলো তেমন আসে না। আচ্ছা, এরপরে আমার এখানে যা দেখতেছি আমি কির্শফের সূত্র দেখতেছি। তো কির্শফের সূত্র অবশ্যই ভার্সিটিতে আসে না, এটা সবাই জানো তোমরা। আর মেডিকেল তো আসার প্রশ্নই উঠতেছে না এখানে। তো তো আমি শুধু এমনি একবার দেখাই দিব সূত্রটা, মানে একবার শুধু মনে করাই দিব তোমাদেরকে, আর বাকিগুলো তোমাদের দায়িত্ব করা। না বুঝলে দরকার নেই, আমি একবারই দেখাই দিচ্ছি, শুধু যদি যারা একটু কঠিন অঙ্ক বা ইঞ্জিনিয়ারিংগুলো করো তাহলে চাইলে করতে পারো। আমি শুধু একবার দেখাই দিচ্ছি, 5 মিনিট লাগবে। তো আমি একটা আগে বর্তনী দিয়ে দিই, জটিল বর্তনী, তো সবাই একটু ভালো করে দেখবা, যেভাবে দিচ্ছে ওভাবে আঁকো। দেখবা কোনো মানে মোটামুটি সবগুলোই সোজা, আমি যেভাবে আঁকবো ওই বর্তনীটাই বেশিরভাগ সময় দেয়, এর থেকে কঠিন কোনো বর্তনী দেয় না সাধারণত। তবে ওই ইয়াতে দেয় মাঝে মধ্যে, ইঞ্জিনিয়ারিংয়ে দেয় কঠিন।
দেখো বর্তনীটা দেখতেও হয়তো বা মোটামুটি জটিল আছে। আমি 10, 15, 20, 25, 5 তো আমি মানগুলো দিয়ে দিলাম। তো এখন অনেক সময় প্রবাহর ডিরেকশনগুলো দিয়ে দেয় স্যারেরা, প্রশ্নে দিয়ে দেয়, বাট অনেক সময় দেয় না। তো যে সময় দেয় না তখন নিজে দিয়ে দিতে হয়, আর যখন দিয়ে দেয় তো ভালো কথাগুলো ওই অনুসারে করব। এখন আসি, যদি মনে করো দিয়ে দেয় নাই, তো তখন আমরা নিজে প্রবাহ দিব। তো আমি ডিরেক্ট বলে দিই এখন এগুলা, এই পাশে এই পুরাটার জন্য একটা প্রবাহ হবে, এই লাইনের জন্য একটা প্রবাহ হবে, এই পুরাটার জন্য একটা প্রবাহ হবে। এখন হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে কী রে এখানে কেন এগুলার জন্য এটার জন্য আলাদা আলাদা হচ্ছে। এখানে দেখো, তুমি যদি এই একটা পয়েন্ট থেকে হিসাব করো, এটা এই দিক দিয়ে যখন একটা প্রবাহ যাবে সেটা কোথাও ভাগ হচ্ছে না, সেম প্রবাহটাই সব দিক দিয়ে যাবে, ঠিক আছে। এখান দিয়ে যখন যাবে এটা পুরাটাই এর মধ্যে দিয়ে চলে যাবে, এখানে কোনো প্রবাহটা ভাগ হচ্ছে না। তো তুমি যদি এখান দিয়ে একটা প্রবাহ পাঠাও, সেটা সেম প্রবাহ এটার পুরাটার মধ্যে দিয়ে থাকবে। আবার তুমি যদি এদিক দিয়ে একটা প্রবাহ পাঠাও, এখান দিয়েও কোনো ভাগ হচ্ছে না, এখান দিয়ে একটা পুরা প্রবাহ থাকবে। আবার তুমি এদিক দিয়ে পাঠাইলে এই রাস্তা দিয়ে একটা প্রবাহ যাবে, কিন্তু আবার এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো সুতরাং এখান দিয়ে পুরো একটা প্রবাহ থাকবে। তো সেজন্য যদি এটা বুঝতে অসুবিধা হয়, মনে রাখবে যে এই পাশের জন্য একটা প্রবাহ, এটার জন্য একটা প্রবাহ, এটার জন্য একটা প্রবাহ। এখন ডিরেকশনগুলো কীভাবে দিবা, আমি যেভাবে দিচ্ছি ওভাবে দিয়ে দিবা। এদিকে দিলা I1, এদিকে দিলা I2, এদিকের জন্য দিলাম মনে করো I3। ধরে নিছি, এটা আমি জানি না। এখন তোমার কাছে প্রশ্ন এটাই জানতে চাইবে I1, I2, I3 এগুলো কী জিনিস বা এটার মান কত, এটা জানতে চাইবে। তো এই I1, I2, I3 এটা একটু করি আমরা। ওকে, I1, I2, I3 তো এখানে দিছি সবগুলা ভিন্ন ভিন্ন দিকে দিছি। আচ্ছা, একটা এই সাইডে দিই, কারণ সবগুলাতে আমি দেখছি একটা মানে আমার অঙ্কের সুবিধার জন্য দিলে যে ভুল হবে তা না, দিতে পারো। এখন আসি, এখানে লুপ বানাইতে হবে। তো লুপ যদি যখন বানাবা, আচ্ছা এগুলো দিই নাই, তো এখানে 3 ভোল্ট দিলাম, এখানে 6 ভোল্ট দিলাম, এখানে দিলাম 10 ভোল্ট সাপোজ। তো এখন আমরা এখানে লুপ বানাবো। লুপ মানে হলো এই যে এগুলা চতুর্ভুজগুলোকে আমরা লুপ বলতেছি। তো এখানে দুইটা লুপ বানানো যাবে। আগে একটা জাংশন পয়েন্ট নিতে হয়, এটাকে মনে করো এটা একটা পয়েন্ট, এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তো আমি যদি এ পয়েন্টের জন্য হিসাব করি, এ বিন্দুতে একটা জিনিস মনে রাখবা, এখানে শুধু যখন আমরা বিন্দু নিয়ে কাজ করব তখন শুধু কয়টা প্রবাহ বের হচ্ছে, কয়টা প্রবাহ ভিতরে ঢুকতেছে ওইটা চিন্তা করো। একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুটা যখন নিচ্ছি I2টা ভিতরে ঢুকতেছে, I1টা বের হচ্ছে, I3টাও বের হচ্ছে, চিত্রে দেখলে বুঝলা। তাহলে অবশ্যই আমি I2টাকে পজিটিভ ধরলাম, I1টাকে নেগেটিভ ধরলাম, I3টাকেও নেগেটিভ ধরলাম। যেহেতু এই দুইটা বের হচ্ছে তো সেজন্য নেগেটিভ ধরছি, আর যেহেতু I2টা ভিতরে ঢুকতেছে সেজন্য পজিটিভ ধরছি, ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি একটা সম্পর্ক আনতে পারি, I2 সমান I1 প্লাস I3। তো এটা পরে ইউজ হবে, কেমনে করতে হবে বলতেছি। এখন আমি একটু নামগুলা দিয়ে দিই, এটা মনে করো DF, এটা মনে করো EG। দেখো আমি লুপগুলা কিভাবে লিখতেছি। এখন লুপ এরকম একটা লুপ হইতে পারে, আবার এরকম পুরো একটা লুপ হইতে পারে। তো আমি যখন এই লুপটা নিয়ে কাজ করব, এই লুপটা নিয়ে যদি কাজ করি, তুমি যে কোনো একটা পয়েন্ট নিবা, প্রথমে পয়েন্ট নিয়ে ওইটা ঘুরে আবার ওই বিন্দুতে আসবে। মনে করো এই ডি পয়েন্টটা নিছো, ডি পয়েন্টটা এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে যায়, আবার তুমি ডি পয়েন্টে ফিরে আসতে হবে। এবার আসো কীভাবে যাবো, আমি মনে করো এদিক দিয়ে যাচ্ছি, আমার ইচ্ছে হয়েছে এদিক দিয়ে যাই, তো এভাবে যাচ্ছি, মনে করো এভাবে যাই, ঘুরে আবার এদিকে আসবো। তো ডিরেকশন দিলে দিলে, নাইলে নাই, সমস্যা নেই। আমি আমার সুবিধার জন্য ডিরেকশনটা দিছি। তো দিলে ডি পয়েন্ট থেকে শুরু করে এদিক দিয়ে যে আবার ডি পয়েন্টে ব্যাক করব, তাহলে আমার এটা হবে DABFD, মানে এই রাস্তা দিয়ে যাই পুরাটা ঘুরে আসতেছি আবার, তাহলে DABFD। এগুলো আমি লিখে দিচ্ছি তোমরা পরে বোঝার জন্য, সুবিধার জন্য। তো ডি থেকে শুরু করে আসি আগাই। ডি থেকে যখন শুরু করলাম, এখান দিয়ে যাওয়ার সময় এখান দিয়ে আমার একটা রোদ পড়ছে, এখান দিয়ে একটা রোদ পড়তেছে, রোদের মান হলো 10, আর এই রোদের মধ্যে দিয়ে I2 প্রবাহটা যাচ্ছে, তাহলে আমি লিখব 10I2, ঠিক আছে। আর এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, ওটা হলো যে তুমি যে ডিরেকশনে যাচ্ছ
তোমার প্রবাহটাও যদি সেই ডিরেকশনে যায় তাহলে তোমারটা পজিটিভ। দেখো আমি যাচ্ছিলাম ডান দিকে, আমার প্রবাহটাও যাচ্ছে ডান দিকে, তাহলে অবশ্যই পজিটিভ। যদি আমার প্রবাহটা উল্টা দিকে হতো তাহলে আমি বলতাম যে নেগেটিভ মান। এবার আসি এখান দিয়ে যাই, এখান দিয়ে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, এখান দিয়ে আবার একটা রোধ পড়ছে, এটা হলো 5, আর এটার মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে I3, তাহলে +5I3, কারণ প্লাস দিছি কারণ আমার সাথে ডিরেকশন ঠিক আছে। তো এখান দিয়ে আবার দেখো একটা ভোল্টেজ পড়ছে, ভোল্টেজ যখন পড়বে তখন আবার প্রবাহ দিয়ে গুণ দেওয়ার দরকার নেই, ডিরেক্ট ভোল্টেজটা বসাই দিব। ভোল্টেজ যেহেতু 6 পড়ছে, আর আমরা জানি ভোল্টেজের লম্বা প্রান্তটাকে আমরা বলি প্লাস, ছোট প্রান্তটাকে বলি মাইনাস। তো আমি যখন যাচ্ছি তখন আমার সামনে পড়তেছে প্লাস প্রান্তটা, তাহলে +6 হবে। তারপর এদিক দিয়ে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাব, তো এই রাস্তা দিয়ে গেলে আমি যদি আরেকটু ডিরেকশনটা দিয়ে দিই, তো এই রাস্তা দিয়ে গেলে সেম এখান দিয়ে একটা 15 ভোল্ট 15 ওহম পড়তেছে। 15 ওহম, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, 15 ওহমের প্রবাহটাও এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেম ডিরেকশানে আছে, তাহলে +15I2। এখান দিয়ে যাওয়ার সময় এখান দিয়ে আবার একটা মাইনাস প্রান্ত পড়ছে, তো -3 = 0। তো পুরা আমরা একটা রাউন্ড করছি, রাউন্ডে যা যা পড়ছে আমি তা শুধু লিখছি, আর কিছু না। আমার সাথে ডিরেকশন সেম মিললে আমি পজিটিভ লিখছি, আমার সাথে ডিরেকশন না মিললে আমি নেগেটিভ লিখছি। তো এখানে বেশিরভাগ ডিরেকশন মিলে গেছে, ঠিক আছে। তো এটা কোইন্সিডেন্সলি হইতে পারে, আবার নাও হইতে পারে, এটা হলো ডিপেন্ড করে তুমি ধরার উপর। তো আমার শেষ, এটা একটা সমীকরণ দাঁড়াইলো। আর সমীকরণ সমাধান কীভাবে করতে হয় এটা জানো, এটা দেখাচ্ছি না আমি, এগুলো বইতেও আছে কীভাবে সমাধান করে। এবার এই রাস্তা দিয়ে বললাম যে এটা আরেকটা লুপ, তাহলে এই রাস্তা দিয়ে পুরাটা রাস্তা কমপ্লিট করি। AEGBA, এটা একটা রাস্তা। এই রাস্তা দিয়ে পুরাটা কমপ্লিট করলে, আমি দ্রুত করে ফেলতেছি এটা, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে আমার একটা পড়ছে, তাহলে 20I1। এখান দিয়ে যাওয়ার সময় পজিটিভ প্রান্ত পড়ছে 10, এখান দিয়ে যাওয়ার সময় 25 পড়তেছে, 25I1। এখান দিয়ে যাওয়ার সময় মাইনাস প্রান্তটা পড়তেছে -6, এখান দিয়ে যাওয়ার সময় তাও ডিরেকশন ভিন্ন, -5I3 = 0। 2 নম্বর সমীকরণ। এটা আমি অনেক দ্রুত লিখছি, তোমরা বাকিটা পাশে চেষ্টা করলে, টাইম নিয়ে করলে হবে, সমস্যা নেই। তো এখানে দেখো 2টা সমীকরণ 3টা সমীকরণ পাইছি। এবার এই 3টা সমীকরণকে তোমরা সমাধান করে তোমরা I1 I2 I3 এর মানটা বের করবা। তো I1 I2 I3 এর মান পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। যদি মনে করো কখনো দেখলা যে I1 এর মানটা নেগেটিভ আসছে, তো তোমাকে ওটা বুঝে নিতে হবে যে, মনে করো আমি দেখলাম যে I3 এর মানটা আমার আসছে -0.5, সাপোজ হিসাব করছি। তো এটা দিয়ে আসলে আমি বুঝতেছি মাইনাসটা যে তড়িৎ প্রবাহ কখনো মাইনাস হয় না। তো মাইনাসটা দিয়ে আসলে বুঝতেছি যে এই যে আমি I3টা ধরছিলাম যে এটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এটা আসলে উপর থেকে নিচের দিকে যাচ্ছে না, এটা নিচের থেকে উপর দিকে যাচ্ছে। মেন কথা হলো মাইনাস আসছে মানে হলো আমি যে ডিরেকশনটা ধরে নিছিলাম ওটা ভুল ধরছিলাম, যেদিকে যাওয়ার কথা ছিল আমি ওইদিকে ধরি নাই, আমার ডিরেকশনটা ভুল হয়েছিল। তো এরকম অনেক সময় স্যারেরাই ভুল দিয়ে দেয়, প্রশ্নে দেখবে স্যারেরাই ভুল দিয়ে রাখছে ডিরেকশন, তোমার উত্তরে মাইনাস আসবে। মাইনাস আসলে বুঝে নিতে হবে যে তোমার স্যারের যে প্রশ্নে ডিরেকশনটা দিছে যে এটা এ থেকে বিতে যাচ্ছে না, এটা এ থেকে বিতে যাচ্ছে না, এটা বি থেকে এতে যাচ্ছে, উল্টা ডিরেকশন। তো এটা বলে দিলে ভালো, আর নইলে তুমি ডিরেক্ট মানটা বসাই দাও, কারণ এখানে অপশনেই দিবে তোমাকে, তো ওগুলো মান বসাই দিলে হয়ে যাবে। আর কৃষক আমার থাকবে, তোমরা কখনো নোটবুকের অঙ্কে কৃষক ইউজ করিও না, কারণ তখন একটু কষ্ট হয়ে যাবে তোমাদের মিলাইতে, অনেক টাইম লাগে এটা। এগুলো হলো রিটেন প্রশ্ন, যেহেতু এখন ভার্সিটি পরীক্ষাগুলোতে রিটেন প্রশ্ন আনতেছে, তাহলে অবশ্যই তোমাকে কৃষক দিতে পারে, এটা কোনো না, অবশ্যই আসতে পারে কৃষক। তো আসলে অবশ্যই সোজা কৃষক আসবে, এরকম সোজা না, এটা একটু কঠিন, এর থেকে আরও কম রোধ দিবে এবং ভোল্টেজও আরও কমাই দিবে, তারপরে সোজা অনেক দ্রুত করতে পারবে, ওগুলা দিবে, মানে 2-3টা ছোট ছোট সমীকরণ হবে, ওগুলো সমাধান করে মান নিয়ে আসবে। তো কৃষক যদি ভালোভাবে পারতে চাও, তোমাকে 2-3টা কৃষকের অঙ্ক নিজে প্র্যাকটিস করে করতে হবে। তো নিজে যখন প্র্যাকটিস করবা দেখবা অনেক দ্রুত সমীকরণ মিলে ফেলতে পারবা। তারপর আর ক্যালকুলেটর তো আছে, যেহেতু ভার্সিটিগুলোতে আসে না, এটা ইঞ্জিনিয়ারিং আছে, ওখানে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট ক্যালকুলেটর বসাইলে উত্তরের মান মিলে যায়। আর যদি ভার্সিটিতে আসে তখন নিজে মিলাইতে হবে আর কি, কষ্ট করে। তো অমিট করা যাবে না আসলে, যেহেতু রিটেন পরীক্ষা আছে, তো রিটেনে আসতে পারে কৃষকটা, ঠিক আছে। গতবার কৃষক আসে নাই সম্ভবত, অথবা নর্মাল একটা অঙ্ক দিছিল, যা মনে পড়ে আর কি।
তো আজকে তো গ্রীষ্ম